করোনা শনাক্ত কমলেও বাড়ছে মৃত্যু, দেরিতে হাসপাতালে আসাই কারণ বলছেন চিকিৎসকরা। শতভাগ যাত্রী নিয়ে ট্রেন চলাচল শুরু, মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার সহ স্বাস্থ্য নির্দেশনা বহাল। পেঁয়াজের দাম বাড়ায় ক্ষুব্ধ ক্রেতারা, ভারতে অপেক্ষমান ট্রাক বাংলাদেশে প্রবেশের অনুমতি। যুক্তরাষ্ট্রে করোনায় প্রাণহানি 2 লাখ ছাড়ালো, মোট আক্রান্ত 67 লাখ, সুস্থ 40 লাখের বেশি। এবং শ্রীলঙ্কা সফরে ভাগ্য নির্ধারণ হতে পারে আজ, বিসিবির কঠোর অবস্থানে ক্রিকেটারদের সন্তোষ। ইন্ডিপেন্ডেন্ট সংবাদে স্বাগত, সাথে আছি শাফাত বিন ফরিদ। শুনছিলেন শিরোনাম, যাচ্ছি পুরো খবরে। দেশে নতুন করোনা শনাক্তের সংখ্যা কমলেও বাড়ছে মৃত্যুহার। মৃতদের বেশিরভাগই বয়স্ক, তবে মৃত্যু বাড়ার কোনো ব্যাখ্যা নেই স্বাস্থ্য বিভাগের কাছে। আর চিকিৎসকরা বলছেন দেরিতে হাসপাতালে আসায় কমছে না করোনায় মৃত্যু। দেশে করোনা শনাক্তের সংখ্যা প্রায় 3.5 লাখ। প্রতিদিন নতুন শনাক্ত 1,500-এর বেশি। 2 মাস আগে শনাক্তের হার নমুনা পরীক্ষার 25 ভাগের মতো থাকলেও এখন তা 12%। তবে উল্টো চিত্র মৃত্যুতে। সংক্রমণ অর্ধেকে নামলেও কমেনি মৃত্যু। 2 মাস আগে মৃত্যুহার 1.2 থেকে এখন তা বেড়ে দাঁড়িয়েছে 1.4-এ। শনাক্তের সংখ্যা কমার সঙ্গে সঙ্গে প্রতিদিন কমছে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা। কোভিড হাসপাতালে 79 ভাগ বেডই খালি। তবে নানা কারণে হাসপাতাল বিমুখ রোগীরাও। বাড়িতে চিকিৎসা নিতে গিয়ে অনেকেই জটিল অবস্থায় চলে যাওয়ার পর ভর্তি হচ্ছেন হাসপাতালে। ততক্ষণে বড় ধরনের ক্ষতির শিকার রোগীরা। আমাদের দেশে যে ভাইরাসের যে রূপান্তরিত স্ট্রেনটা, সেটা হলো G614। এখানে বলা হচ্ছে 614 সংক্রমণ বেশি করে মৃত্যুহার কমায়। এখন হয়তো ভবিষ্যতে আমরা বুঝতে পারবো যে আসলে মৃত্যুহার কমছে নাকি বেড়ে যাচ্ছে। করোনায় মারা যাওয়া ব্যক্তিদের 77 ভাগের বয়স 50-এর বেশি। এদের বেশিরভাগই আগে থেকেই নানা রোগে আক্রান্ত ছিলেন। এসব রোগীদের জন্য প্রয়োজন বাড়তি যত্ন। বয়স্ক মানুষ, অন্যান্য রোগ আছে, ওজন বেশি, ধূমপাই, এনাদের মধ্যে সম্ভবত এখন সংক্রমণটা বেশি হচ্ছে। আর একটা হলো পুরুষ মানুষের কোষের মধ্যে এক্স ক্রোমোজোম থাকে একটা, আর একটা হলো ওয়াই। এবং বলা হচ্ছে যে এক্স ক্রোমোজোম একটা থাকার ফলে পুরুষের মধ্যে সংক্রমণ মৃত্যু হার বেশি হয়। করোনা ঝুঁকি সত্ত্বেও এখন সারা দেশের জীবনযাত্রা প্রায় স্বাভাবিক। করোনা আক্রান্তদের অনেকেই গুরুত্ব দিচ্ছেন না সংক্রমণ। তবে চিকিৎসকদের পরামর্শ, মৃত্যু কমাতে হলে হাসপাতালে ভর্তি বাড়ানো ও মৃত্যুর কারণ বিশ্লেষণ জরুরি। মারা তো যাচ্ছে, বাসার ম্যানেজমেন্টে দেরি করে এসে হসপিটালে আসছে। অনেকেই হয়তো হসপিটালে কারেক্টলি আসছে না, টাইমলি আসছে না। এটাও একটা বেশি কনফিডেন্স গ্রো করে গেছে, মানে ওভার কনফিডেন্স হয়ে গেছে। মানে ভালো দেশ বাসায় ম্যানেজ করা ভালো, কিন্তু ওভার কনফিডেন্স হয়ে দেরিতে আসাও ডেঞ্জারাস। বিশ্বের বিভিন্ন দেশেই কমছে করোনায় মৃত্যুহার। বাংলাদেশে এ পর্যন্ত মারা গেছেন 4,800-র বেশি মানুষ। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে দেশে করোনায় আরও 43 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে 36 জন পুরুষ আর নারী 7 জন। এ নিয়ে সারা দেশে করোনায় মোট প্রাণহানি হল 4,802 জনের। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, একদিনে দেশের 94 পরীক্ষাগারে সংগ্রহ করা হয়েছে 14,648 নমুনা। পরীক্ষা হয়েছে 14,050-টির। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে 1,724 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 12.27 ভাগ। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 3,41,056 জনে। এদিকে একদিনে সুস্থ হয়েছেন 2,439 জন। মোট সুস্থ হলেন 2,45,594 জন। সুস্থতার হার 72.01 ভাগ।
টানা আড়াই মাস শরীরে বয়ে বেরিয়েছেন করোনার জীবাণু। পরপর 4টি পরীক্ষায় পজিটিভ হওয়ার পর পঞ্চমবারে করোনামুক্ত হয়েছেন রেজাউল করিম নামে এক ব্যক্তি। বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশে এমন ঘটনা বিরল। সুস্থ হওয়ার পরও শরীরে মৃত ভাইরাসের আরএনএ থাকার কারণে বারবার পজিটিভ আসতে পারে বলে মত দিয়েছেন তারা। তবে এমন রোগীর মাধ্যমে করোনা ছড়ায় না জানিয়ে বক্তব্য দিয়েছেন বিশেষজ্ঞরা। 40 বছর বয়সী রেজাউল করিম, টানা আড়াই মাস করোনায় ভোগা এই ব্যক্তি শিকার হয়েছেন তিক্ত এক অভিজ্ঞতার। 26 জুন স্কয়ার হাসপাতালে প্রথমবার করোনা পজিটিভ হওয়ার 15 দিন পর দ্বিতীয় পরীক্ষা করান আইসিডিডিআরবিতে। ফলাফল পজিটিভ। 11 দিন পর 21 জুলাইতে করোনার তৃতীয় পরীক্ষাতেও পাল্টায়নি ফলাফল। তারও 14 দিন পর চতুর্থ দফার পরীক্ষাতেও করোনা পজিটিভ হন রেজাউল। রেজাউল জানান, 15 দিনের পর থেকেই শারীরিক অসুস্থতা কমতে থাকে তার। পরে উপসর্গ কম থাকলেও পরীক্ষায় বারবার পজিটিভ আসতে থাকায় হারিয়ে ফেলেন মনোবল। 3 বার পর্যন্ত আমি স্বাভাবিক ছিলাম। যখন 4 বারের বেলা আমার পজিটিভ হয়ে যায়, তখন অ্যাকচুয়ালি আমি খুব নার্ভাস হয়ে যাই, আমি প্রচন্ড ভয় পাই। তখন আমার খুব খারাপ লাগছিল যে আমি হয়তোবা মারা যাব। টানা আড়াই মাস করোনা পজিটিভ থাকার পর গেল 24 আগস্টে পঞ্চম দফার পরীক্ষায় করোনা থেকে মুক্তি মেলে রেজাউলের। একের পর এক আমি এইভাবে 14-15 দিন পর পর আমি টেস্ট করে আমার পজিটিভ হয়। আবার স্যারকে দেখাই, ডাক্তারকে দেখাই, উনি আবার ওষুধ চেঞ্জ করে দেয় বা সেম ওষুধ দেয়, আমি ওষুধগুলো খাই। এইভাবে পর আমি 5 বার টেস্ট করাই, 5 বারের বেলায় আমার নেগেটিভ আসে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, একাধিক কারণে টেস্টে ফলাফল পজিটিভ আসতে পারে, যা নেতিবাচক প্রভাব ফেলতে পারে রোগীর মনোজগতে। নাকের ভিতরে যে জায়গাটাতে পরীক্ষা করা হয় সেই জায়গাটা নেজাল ইপিথেলিয়াম বলে। নেজাল ইপিথেলিয়ামে মৃত ভাইরাস থাকে। সেই মৃত ভাইরাসের ভিতরে এক ধরনের প্রোটিন জাতীয় পদার্থ আরএনএ থেকে যায়। সেই আরএনএ থেকে যাওয়ার কারণে পরবর্তী সময়ে এই কোভিড টেস্টটা পজিটিভ হয়। এটা রোগ ছড়ায় না, সংক্রমিত করে না। যার ভিতরে থাকে সেও সংক্রমিত হওয়ার সম্ভাবনা থাকে না, তার ভিতরে কোনো উপসর্গ থাকে না, এবং অন্য কেউ সংক্রমিত করে না। সুতরাং এটা নিয়ে ভয়ের কিছু নাই। আড়াই মাস পর্যন্ত কনজিকিউটিভ 5টি টেস্ট কেন পজিটিভ হলো, তা অবশ্যই বিশদ পরীক্ষা নিরীক্ষা, গবেষণা এবং ফলো আপের প্রয়োজন আছে বলেই মনে হচ্ছে। এই রোগীকে ফলো আপ করতে হবে, এ ধরনের অন্যান্য কেসগুলোকে ফলো আপ করতে হবে, এবং পরীক্ষাগুলো সঠিক হয়েছে কিনা, রিয়েজেন্ট ভালো ছিল কিনা, পরীক্ষার পদ্ধতি সঠিক কিনা, সেটিও আমাদেরকে দেখতে হবে। বিশ্বজুড়ে করোনার গতি প্রকৃতি এবং উপসর্গ নিয়ে এখনও চূড়ান্ত মীমাংসায় পৌঁছাতে পারেননি চিকিৎসা বিজ্ঞানীরা। এমন উপসর্গে ভোগা রোগীদের আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি পরিপূর্ণভাবে মেনে চলার পরামর্শ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আজ থেকে রেলে এক সিট ফাঁকা রেখে যাত্রী পরিবহনের বাধ্যবাধকতা আর থাকছে না। আসন সংখ্যা 100% যাত্রী নিয়েই চলাচল করতে পারবে ট্রেন। মঙ্গলবার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রেল মন্ত্রণালয়। টিকিটের ক্ষেত্রে 50% টিকিট অনলাইনে, আর বাকি টিকিট পাওয়া যাবে আগের মতো কাউন্টারে। তবে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার সহ অন্যান্য নির্দেশনা আগের মতোই থাকছে বলে জানানো হয়েছে। করোনা ভাইরাসের বিস্তার রোধে গত মার্চের শেষে অন্যান্য গণপরিবহনের মতো ট্রেন চলাচলও বন্ধ করে দেয়া হয়। প্রায় 2 মাস পর 31 মে থেকে শুরু হয় যাত্রীবাহী ট্রেন চলাচল। তবে সব ট্রেন চলাচল করছিল অর্ধেক যাত্রী নিয়ে, আর কাউন্টারের পরিবর্তে টিকিট কাটতে হচ্ছিল অনলাইনে। শতভাগ যাত্রী নিয়ে ট্রেন চলাচলের বিষয়ে আরও জানাতে এবার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যুক্ত হবেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, কমলাপুরের আজকের পরিস্থিতি কি? যেহেতু 50% যাত্রী নিয়ে ট্রেন চলাচল করবে না, 100% যাত্রী নিয়ে আজকে শুরু হচ্ছে, তো অবস্থা সকাল থেকে কেমন দেখছেন? দেখুন, 31 মে থেকে সীমিত আকারে যে ট্রেন চলাচল শুরু হয়েছিল, এর 3.5 মাস পর আজকে একদমই স্বাভাবিক হচ্ছে। অর্থাৎ আগের নিয়মে যেখানে একটি আসন ফাঁকা রেখে একটি আসনে যাত্রী নিয়ে ট্রেন চলাচল করতে করোনার কারণে এখন কিন্তু আর সেই বাধ্যবাধকতাটি থাকছে না। এখন থেকে সবকটি আসনেই আসলে যাত্রী নিয়ে ট্রেন চলাচল করতে পারবে, এবং একই সাথে টিকিট কাউন্টারেও টিকিটের সংখ্যা কিন্তু আসলে বাড়িয়ে দেওয়া হয়েছে, এবং
আর সেখানেও টিকিট কাউন্টারে অর্ধেক টিকিট বিক্রি হবে আগের নিয়মে, এবং অনলাইনে অর্ধেক টিকিট বিক্রি হবে। আমরা দেখছি যে সীমিত আকারে ট্রেন চলাচলের সময় যে পরিমাণ যাত্রী উপস্থিতি ছিল তার চেয়ে কিন্তু আসলে যাত্রী উপস্থিতিও কিন্তু আমরা সকাল থেকে আসলে দেখেছি, অর্থাৎ সকাল থেকে যে ট্রেনগুলো ছেড়ে গিয়েছে সেই সবকটা ট্রেনেই কিন্তু আমরা দেখেছি যে যাত্রীদের যে উপস্থিতি সেটি চোখে পড়ার মতো ছিল, এবং প্রতিটি আসনে যাত্রী এই নিয়মে কিন্তু চলেছে। তবে রেলওয়ে কর্তৃপক্ষ বলছে যে তারা সবকটি আসনে যাত্রী নিয়ে চলাচল করলেও স্বাস্থ্যবিধির বিষয়টিতে তারা সর্বোচ্চ গুরুত্ব দিবেন। কিন্তু আমরা আসলে যখন অন্যান্য গণপরিবহন অর্থাৎ বাস বা লেগুনার মতো গণপরিবহন যেগুলো চলাচল শুরু হলো সেখানেও কিন্তু আসলে স্বাস্থ্যবিধির যে বিষয়টি সেটি মানার কথা বলা হয়েছিল, কিন্তু সেখানেও আসলে মানা সম্ভব হয়নি। এবং আমরা আজকে সকালের থেকেও দেখেছি যে রেলে যেসব যাত্রীরা এসেছেন বা রেলওয়েতে ঢুকেছেন তাদেরকে কিন্তু আসলে শরীরের তাপমাত্রা মাপা বা স্যানিটাইজারের যে ব্যবহার সেটি কিন্তু নেই। এবং আমরা অনেক যাত্রীর মধ্যেই দেখেছি যে মাস্ক ব্যবহারের যে অনেকে মাস্কও ব্যবহার করছেন না। তো স্বাস্থ্যবিধির যে বিষয়টি সেটি কিন্তু আসলে পুরোপুরি নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। তবে রেলওয়ে কর্তৃপক্ষ বলছে যে তারা স্বাস্থ্যবিধির বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিবেন। আর এই যে সবকটি আসনে যাত্রী নিয়ে ট্রেন চলাচল, এখানে কিন্তু আসলে যাত্রীদের মধ্যেও এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া আছে। তার কারণ আপনি জানেন যে যখন একটি আসন ফাঁকা রেখে একটি আসনে ট্রেন চলাচল শুরু হলো সেক্ষেত্রে কিন্তু আসলে টিকিটের দামও বেড়ে গিয়েছিল, কারণ একজন যাত্রীকে আসলে দুটি আসনের টিকিটই কিনতে হয়েছিল। সেক্ষেত্রে কখনো কখনো গিয়ে দেখা গেল যে অভ্যন্তরীণ রুটের যে বিমানের যে টিকিট সেই টিকিটের সমান বা সেই টিকিটের চেয়েও কিন্তু বেশি হয়ে গিয়েছিল রেলের টিকিটের দাম। এই সব কিছু বিবেচনা করে কিন্তু আসলে রেলওয়ে কর্তৃপক্ষ হয়তো সিদ্ধান্ত নিয়েছে যে সবকটি আসরেই যাত্রী নিয়ে আসলে তারা চলাচল করবে। এক্ষেত্রে আসলে কিছু কিছু যাত্রী আছেন যারা এই বিষয়টিকে আসলে খুব ভালোভাবে দেখছেন না। তার কারণ বলছেন যে একটি আসন ফাঁকা রেখে যখন একটি আসনে ট্রেন চলাচল করত তখন কিন্তু আসলে স্বাস্থ্যবিধির যে বিষয়টি সেটি কিন্তু কিছুটা মানা সম্ভব হতো। এখন কিন্তু আসলে সেটি আর মানা সম্ভব হবে না। তার কারণ হচ্ছে যে যাত্রী যাচ্ছেন তার পাশের যাত্রী করোনায় আক্রান্ত আছেন কিনা বা তিনি কিন্তু তার পরিবারের নয়, সেক্ষেত্রে তিনি কিন্তু জানেন না যে তার শারীরিক অবস্থা আসলে কেমন। সেক্ষেত্রে এক ধরনের ঝুঁকি থেকেই যাচ্ছে এমন আশঙ্কা কিন্তু যাত্রীরা করছেন। অন্যদিকে যাত্রীরা বলছেন, কিছু কিছু যাত্রীরা বলছেন যে যেহেতু এখন সবকিছুই স্বাভাবিক হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আসলে টিকিটের যে দাম সেই টিকিটের দাম বেশি হয়ে যায়, আর একটি আসন ফাঁকা রাখলে সেক্ষেত্রে আসলে এটি চলাচল ঠিক আছে। এই ধরনের মিশ্র প্রতিক্রিয়াগুলো কিন্তু আমরা লক্ষ্য করছি। তবে রেলওয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে যে খুব বেশি ব্যবস্থা নেওয়া হয়েছে এই স্বাস্থ্যবিধির বিষয়টিকে মাথায় রেখে সেটিকে কিন্তু আমরা খুব একটা দেখছি না। আর আজকে সকাল থেকেই কিন্তু আসলে এই যে সবকটি আসনের যাত্রী নিয়ে চলাচল সেটি শুরু হয়েছে, এবং আমরা দেখেছি যে টিকিট কাউন্টারগুলোতেও ভিড় রয়েছে, এবং টিকিট কাউন্টারগুলোতেও সামাজিক দূরত্বের যে বিষয়টি সেই সামাজিক দূরত্বের বিষয়টি কিন্তু আসলে মানা সম্ভব হচ্ছে না, যে কারণে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ যারা আছেন বা চিকিৎসক যারা আছেন তারা কিন্তু এক ধরনের আশঙ্কা করছেনই যে এতে করোনা সংক্রমণের যে ঝুঁকি সেই করোনা সংক্রমণের ঝুঁকিটিও কিন্তু আসলে বাড়তে পারে। তার কারণ ট্রেনে কিন্তু আসলে বিভিন্ন জেলার বিভিন্ন জায়গার মানুষ এক জায়গা থেকে করোনা সংক্রমণের ঝুঁকিটিও কিন্তু আসলে বাড়তে পারে। তার কারণ ট্রেনে কিন্তু আসলে বিভিন্ন জেলার বিভিন্ন জায়গার মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে, সেক্ষেত্রে আসলে সংক্রমিত হওয়ার যে একটি ঝুঁকি সেই ঝুঁকিটি থেকেই যাচ্ছে। আপনাকে জানিয়ে রাখি যে গত 24 মার্চ থেকে ট্রেন চলাচল কিন্তু আসলে করোনার কারণে বন্ধ করে দেওয়া হয়। এরপরে 31 মে এসে সীমিত আকারে আবার ট্রেন চলাচল শুরু হয়। সেক্ষেত্রে প্রথমে আসলে কয়েক জোড়া ট্রেন নিয়ে যাত্রী চলাচল শুরু হলেও পরবর্তীতে কিন্তু আসলে সংখ্যা বাড়ানো হয়েছিল, একটি আসন ফাঁকা রেখে একটি আসন মানে যাত্রী চলাচল শুরু হয়েছিল। এখন সবশেষ আজকে থেকে আসলে ট্রেন চলাচলের যে বিষয়টি সেটিও কিন্তু আসলে স্বাভাবিক করে দেওয়া হয়েছে, অর্থাৎ এখন থেকে প্রতিটি আসনে যাত্রী নিয়েই ট্রেন চলাচল করতে পারবে। এবং একই সাথে করোনাকালীন সময়ে আমরা দেখেছিলাম যে সবকটি রেল স্টেশনে কিন্তু ট্রেন থামতো না, অর্থাৎ কমলাপুর থেকে ট্রেন ছেড়ে যাওয়ার পরে
নরসিংদীতে একটি বিরতি দিত, এরপর ময়মনসিংহে একটি বিরতি দিত। এর মাঝখানে যে প্ল্যাটফর্মগুলো ছিল সেই প্ল্যাটফর্মগুলোতে কিন্তু ট্রেন দাঁড়াতো না। এখন থেকে কিন্তু সেই বাধ্যবাধকতাও থাকছে না, অর্থাৎ কমলাপুর রেল স্টেশন থেকে ট্রেন ছেড়ে যাওয়ার পর বিমানবন্দর, টঙ্গী সহ সবকটি রেল স্টেশনে কিন্তু এই যে ট্রেন, সেই ট্রেন কিন্তু থামছে। তো আমার কাছে ট্রেনের বিষয়টি ছিল সবশেষ খবর। শতভাগ যাত্রী নিয়ে ট্রেন চলাচলের আজকে প্রথম দিন এবং সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান। এদিকে গাজীপুর হয়ে রেলওয়ের বিভিন্ন রুটে চলাচলকারী লোকাল ও আন্তনগর এক্সপ্রেস ট্রেনগুলোতে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। ট্রেন থামার পর একসঙ্গে গাদাগাদি করে স্টেশন থেকে উঠছেন যাত্রীরা, নামছেনও একইভাবে। এ অবস্থায় ট্রেনে যাতায়াতে অসন্তোষ জানিয়েছেন অনেক যাত্রী। করোনা মোকাবিলায় স্টেশনে স্বাস্থ্যবিধি মানাতে নজরদারি বাড়িয়েছে রেল কর্তৃপক্ষ। প্রতিদিনের মতোই সকালে ঢাকাগামী মহুয়া এক্সপ্রেস প্রবেশ করে জয়দেবপুর রেলওয়ে জংশনে। থামার সঙ্গে সঙ্গে ভিড় ঠেলে ট্রেনে উঠতে ব্যস্ত যাত্রীরা। মানা হচ্ছে না ট্রেন সহ লোক সমাগমের, যে কোনো স্থানে মুখে মাস্ক পরার বাধ্যবাধকতা। ট্রেনের ভেতরেও ব্যবস্থা করা হয়নি স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর। এই রুটে চলাচলকারী লোকাল ও আন্তনগর প্রায় সব ট্রেনের একই অবস্থা। টিকিট কাটতেও মানা হচ্ছে না সামাজিক দূরত্ব, বরং লম্বা লাইনে দাঁড়িয়ে গাদাগাদি করে টিকিটের জন্য ভিড় যাত্রীদের। অনেকে স্বাস্থ্যবিধি মানছে না, নিরাপদ দূরত্বে নেই, যার কারণে আরো করোনার ঝুঁকি বাড়ছে। কেউ অনেকে মাস্ক ব্যবহার করে নাই, অনেকে করছে, এই অবস্থা আছে। করোনা মোকাবিলায় স্বাস্থ্যবিধির নিয়মগুলো অনুসরণের নির্দেশনা দেয়া হলেও তা যাত্রীরা মানতে চান না বলে জানান জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার। যাত্রীরা স্বাস্থ্যবিধি মানতে চাচ্ছেন না, তারপরও আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করতেছি তাদেরকে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে ট্রেনে তারা চলাচল করার জন্য। আমাদের স্টেশনের এন্ট্রি এবং এক্সিট পয়েন্টে আমাদের অন ডিউটি টিকিট কালেক্টর রেখেছি, সাথে সাথে আমাদের রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা আছেন। এনারা প্রতিটা যাত্রীকে তার টিকিট চেক করছেন একদিকে, আরেকদিকে তাকে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে দিচ্ছেন। মুখে যদি মাস্ক না থাকে তাহলে আমরা আমাদের পকেট থেকে মাস্ক দিয়ে তাদেরকে সহায়তা করছি। গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশন দিয়ে প্রতিদিন 72টি ট্রেন চলাচল করে। করোনার আগে এই পয়েন্টে প্রতিদিন গড়ে 10,000 যাত্রী চলাচল করলেও এখন চলাচল করছে 2,000 যাত্রী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। না জানিয়ে সীমান্তে সেনা বাড়ানোয় মিয়ানমারের প্রতি অসন্তুষ্ট বাংলাদেশ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানান, সন্ত্রাস বিরোধী অভিযানকে যুক্তি হিসেবে দাঁড় করালেও নেপিদোর ব্যাখ্যা স্পষ্ট নয়। এ পরিস্থিতিতে ঢাকা সতর্ক অবস্থানে রয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, নতুন করে আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেয়া হবে না। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে আবারও বেড়েছে উত্তেজনা। কোনো ঘোষণা ছাড়াই সীমান্তের কাছাকাছি অন্তত 3টি পয়েন্টে বাড়তি সেনা মোতায়েন করেছে মিয়ানমার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন, এ বিষয়ে কোনো সন্তোষজনক জবাব দিতে পারেনি ঢাকায় দেশটির রাষ্ট্রদূত। মিয়ানমারের ব্যাখ্যাও গ্রহণযোগ্য নয় বলেও জানান তিনি। অবশ্যই অসন্তুষ্ট, কারণ হলো এটি একটি আন্তর্জাতিক রীতিনীতির লঙ্ঘন। আমি সেটা বলেছি আগেই যে আমাদেরকে না জানিয়ে, এটা পৃথিবীর যে কোনো রাষ্ট্রের ক্ষেত্রে হয়, আপনারা অন্যান্য জায়গায় দেখেছেন, অন্যান্য রাষ্ট্রে অতি সাম্প্রতিক সময় হয়েছে, আমি নাম না উল্লেখ করে বললাম যে আরেক রাষ্ট্রকে, প্রতিবেশীকে না জানিয়ে আমি যদি আমার সেনাবাহিনীর পরিমাণ বৃদ্ধি করি, শক্তি সঞ্চয় করি, নতুন করে কোনো কিছু ডিপ্লয় করি, সেগুলি অপর দিকের রাষ্ট্রকে অবশ্যই চিন্তিত করে এবং এটাতে আমরা যে অসন্তুষ্ট, এটা অবশ্যই মিয়ানমারকে জানিয়েছি। এ বিষয়ে নেপিদোর সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। যদি পরিস্থিতি খোলা হয় তবে বাড়তি সেনা প্রত্যাহারের দাবি জানাবে ঢাকা। আমাদের সীমান্ত রেখা বা একটা নিউট্রাল জোন আছে, সেই জায়গাগুলি তারা যেন অতীতে 2017 সালের ঘটনা এবং 16 সালের ঘটনায় একাধিকবার ল্যান্ড এবং এয়ার স্পেস ভায়োলেশন হয়েছে, এবার যেন অবশ্যই সেটা না হয়, সেটা আমরা তাদেরকে স্মরণ করে দিয়েছি। পারে এরকম কোনো ঘটনা ঘটলেই আমরা এটা ফ্ল্যাগ রেজ করব, আমরা তাদের সাথে সরাসরি আলোচনা করব। এই উত্তেজনার সুযোগ নিয়ে নতুন করে রোহিঙ্গারা যেন বাংলাদেশে ঢুকতে না পারে, সেজন্য সীমান্তে সতর্ক রয়েছে নিরাপত্তা বাহিনী। কন্টিনিউয়াসলি অবজার্ভ করছি যে সেই রাখাইনে সামরিক বাহিনীর তৎপরতা বৃদ্ধি পেয়েছে এবং এতে নতুন করে রোহিঙ্গা যতটুকুই ওখানে আছেন তারাও মনে করতে পারেন যে বাংলাদেশে গেলে তারা নিরাপদ হবেন। এই জিনিসটা আমাদের মাথায় সবসময় আছে এবং এই কারণে আমরা আন্তর্জাতিক সম্প্রদায় অপছন্দ করলেও আমরা কিন্তু বলতে বাধ্য হয়েছি যে আমরা নতুন করে বাংলাদেশের রোহিঙ্গাদেরকে নেব না
এবং সেটাই অব্যাহত আছে এবং সেটা সামনের দিনেও আমাদের এই নীতি অব্যাহত থাকবে। দুদেশের সীমান্তে যৌথ টহল চালুর চুক্তি হয় 2017 সালে। সন্ত্রাস বন্ধে মিয়ানমারকে চুক্তি কার্যকরের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য অভিযোজন তহবিল বাড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। F20 ক্লাইমেট সলিউশন উইক উপলক্ষে মঙ্গলবার ভার্চুয়াল আয়োজনে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী। F20 ও কিং খালেদ ফাউন্ডেশনের যৌথ আয়োজনে এই সভায় বক্তব্য রাখেন শেখ হাসিনা। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের বৃহত্তর সহযোগিতা এবং টেকসই ব্যবস্থাপনার উপর জোর দেন প্রধানমন্ত্রী। বাস্তুচ্যুত ও জলবায়ু শরণার্থী ইস্যুতে বৈশ্বিক সমর্থন জোগাতে G20-কে বৃহত্তর দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে হবে বলেও মন্তব্য করেন সরকার প্রধান। Excellencies, G20 have greater responsibility. Peace and security of all will. The climate change is a global problem with. জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী সমস্যা সমাধানে পদক্ষেপ নেওয়ার দায়িত্ব আন্তর্জাতিক সম্প্রদায়ের। কোনো জায়গায় টেকসই পরিবেশ ব্যাঘাত ঘটলে পরিস্থিতিও পুরোপুরি বিঘ্নিত হবে। সেক্ষেত্রে G20-কে দৃঢ় অঙ্গীকার নিয়ে এগিয়ে আসতে হবে যাতে উদ্বাস্তু ইস্যুতে আন্তর্জাতিক সমর্থন অর্জন করা যায়। মিয়ানমার থেকে বিতাড়িত 11 লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তাদের কারণে প্রকৃতি ও পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। G20 have greater responsibility to come. সংবাদের শুরুতে যেমনটি বলেছিলাম, আজ থেকে আসন সংখ্যা শতভাগ যাত্রী নিয়েই ট্রেন চলাচল করছে। ঢাকার খবর জানাচ্ছিলেন সহকর্মী। এবার একটু নীলফামারীতে যাব, সেখানে রয়েছেন সহকর্মী জসিম উদ্দিন। জসিম, শতভাগ যাত্রী নিয়ে আজ থেকে ট্রেন চলাচল শুরু হওয়াতে নীলফামারীর অবস্থা কেমন, আর স্বাস্থ্যবিধি মানা নিয়ে যাত্রী ও ট্রেন কর্তৃপক্ষের কিরকম অবস্থান দেখছেন? হ্যাঁ, স্বাস্থ্যবিধি মেনে যে আজকে থেকে শতভাগ যে ট্রেন চলাচলের সেটা শুরু হয়েছে। নীলফামারী তো বিভিন্ন স্টেশনে বিপুল পরিমাণে যাত্রী সেই ট্রেনে ওঠানামা করছে, কিন্তু যেখানে স্বাস্থ্যবিধি মানার কথা সেখানে কিন্তু শতভাগ স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। কারণ আমরা দেখেছি যে আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে স্টেশনে আমি দাঁড়িয়ে আছি, এটি নীলফামারী সৈয়দপুর রেলওয়ে স্টেশন। সেই স্টেশনের যে সমস্ত যাত্রী এখনো রয়েছে, সেই যাত্রীদের মধ্যে দেখা গেছে যে শতকরা 70% মতো বেশি তাদের মাস্ক পরিতে হচ্ছে না। আর একটি বিষয় যে স্টেশনের যে কর্তৃপক্ষ যেখানে হাত ধোয়ার যে তাদের পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টি এবং একটি অ্যারো চিহ্ন দিয়ে যে রাখার, শুধু এটাকে সেই মানে সামাজিক দূরত্ব বজায় রাখার যে বিষয়টি সেটি শুধু দেখা যাচ্ছে যে ওই স্টেশনের গোল অ্যারো চিহ্ন দেওয়াই সীমাবদ্ধতার মধ্যে রয়েছে, কিন্তু এখানে যাত্রীরা সেটি একটু মানছে না। আর একটি বিষয় যে এখানে যারা স্টেশনের যে সমস্ত যে যারা পরিবারের ভাবে যারা এসেছে এখানে, আমি দেখেছি যে যারা স্টেশনে থেকে ট্রেনে যারা উঠছে সেখানেও সাথে একেবারে হুড়োহুড়ি করে যেভাবে ট্রেনে উঠা সেই পূর্বের মতো সেই অবস্থায় রয়েছে। আর এখানে আমি যে স্টেশন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি এবং এখানে পুলিশ প্রশাসনের সাথেও আমরা কথা বলেছি, তারা এটা মানানোর জন্য চেষ্টা করতেছে, কিন্তু সেই চেষ্টা যাত্রীদের মাঝে কর্ণপাত হচ্ছে না। এটি ছিল এখানকার স্টেশনগুলোর সর্বশেষ পরিস্থিতি। নীলফামারীর ট্রেন চলাচল পরিস্থিতি সর্বশেষ জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। নিজ বাসায় অবস্থান করে চিকিৎসা গ্রহণ এবং বিদেশ না যাওয়ার শর্তে খালেদা জিয়ার সাজা আরও 6 মাস স্থগিত করেছে সরকার। এ নিয়ে মোট 1 বছর কারাগারের বাইরে থাকার সুযোগ মিলল বিএনপি চেয়ারপারসনের। তার পরিবারের আবেদনে মঙ্গলবার প্রধানমন্ত্রী অনুমোদন দেওয়ার পরপরই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ফলে আগামী বছরের 25শে মার্চ পর্যন্ত মুক্ত থাকবেন খালেদা জিয়া। দুর্নীতির 2 মামলায় 17 বছরের দণ্ড নিয়ে কারাগারে ছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে সরকারের নির্বাহী আদেশে গত 25 মার্চ খালেদা জিয়াকে মুক্তি দেয়া হয়, যার মেয়াদ শেষ হচ্ছে 24 সেপ্টেম্বর। এমন পরিস্থিতিতে সাজা স্থগিতের মেয়াদ বাড়াতে গত মাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করে তার পরিবার। চিকিৎসার কারণ দেখিয়ে এই আবেদন করেন খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার। আবেদনে উন্নত চিকিৎসার জন্য কোনো শর্ত আরোপ না করারও অনুরোধ জানানো হয়। তবে সাজা স্থগিতের মেয়াদ বাড়িয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে 2টি শর্ত উল্লেখ করা হয়েছে।
সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মানবিক দিক বিবেচনা করে খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়িয়েছেন প্রধানমন্ত্রী। আইন মন্ত্রণালয় থেকে ব্যাখ্যা নিয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রেরণ করেছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী সদাশয় বিবেচনা করেছেন যে আগে আরো 6 মাস, যেই মেয়াদকাল আরো 6 মাস বৃদ্ধি করে দিয়েছেন। শর্ত মেনে বাসায় থেকেই খালেদা জিয়াকে চিকিৎসা নিতে হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি তো এখনো জেলে বন্দী, শুধু তিনি অবস্থানটা বাসায় অবস্থান করছেন। তিনি ঢাকাস্থ নিজ বাসায় থেকে চিকিৎসা গ্রহণ করবেন, চিকিৎসা সেবা গ্রহণ করবেন। উক্ত সময় তিনি দেশের বাহিরে গমন করতে পারবেন। 2018-র 8 ফেব্রুয়ারি থেকে কারাগারে ছিলেন খালেদা জিয়া। সরকারের নির্বাহী আদেশে সাজা স্থগিত হলে গত 25 মার্চ মুক্তি পান তিনি। এরপর থেকে গুলশানে ভাড়া বাসায় অবস্থান করছেন বিএনপি চেয়ারপারসন। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 25শে মার্চ যাদের 30 বছর হয়েছে তাদেরও সরকারি চাকরিতে আবেদনের সুযোগ দেয়া হচ্ছে। করোনার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। তবে সবার জন্য 1 বছর সময় বাড়ানোর দাবি চাকরি প্রার্থীদের। করোনার কারণে গত মার্চ থেকে সরকারি এবং বেসরকারি চাকরির বিজ্ঞাপন নেই বললেই চলে। হচ্ছে না পরীক্ষা, নিয়োগও প্রায় বন্ধ। সরকারি চাকরিতে আবেদনের বয়স সর্বোচ্চ 30 বছর। করোনা কালে অনেকেরই এই বয়স পার হয়ে গেছে, কারো কারো শেষের পথে। জনপ্রশাসন মন্ত্রণালয় বলছে, গত 25 মার্চ যাদের বয়স 30 পার হয়েছে সরকারি চাকরিতে তারা আবেদন করতে পারবেন। কত মাস পর্যন্ত এ সুযোগ দেয়া হবে সেটি ঠিক করে প্রজ্ঞাপন দেয়া হবে। যেহেতু আমাদের কোভিড পরিস্থিতিতে একটু বঞ্চিত হয়েছে, সেক্ষেত্রে 25শে মার্চে আমি লিখবো যে 25শে মার্চে বয়স 30 বছর হতে হবে। হ্যাঁ, প্রজ্ঞাপনটা এটা গেলে সবাই একটুখানি অন্তত বয়সটা শেষ হয়ে যাচ্ছে, তারা একটা সুযোগ অন্তত তারা পাবে। তবে চাকরি প্রার্থীরা বলছেন, ক্ষতি পুষিয়ে নেয়ার জন্য এটি পর্যাপ্ত নয়। করোনার কারণে সবারই চাকরির বয়স নষ্ট হয়েছে, তাই সবাইকে এ সুযোগ দেয়া উচিত। যারা অনার্স মাস্টার্স অধ্যয়নরত কারেন্ট স্টুডেন্ট, করোনার কারণে তাদের জীবন থেকে প্রায় 2 বছর শেষ হয়ে যাচ্ছে, তাদের জন্য কি করলেন? তারা কি অপরাধ করলো? চাকরিতে আবেদনের বয়স বাড়ানো না হলে বেকারত্বের হার অনেক বাড়বে বলে মনে করেন প্রার্থীরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পর্যাপ্ত মজুদ থাকার পরেও একদিনের মধ্যে ঢাকার বাজারে 50% বেড়েছে পেঁয়াজের দাম। ভারত থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধের 24 ঘন্টার মধ্যে খুচরা বাজারে 60 টাকার পেঁয়াজ বিক্রি হচ্ছে 90 টাকায়। তবে ব্যবসায়ীদের দাবি, ক্রেতাদের চাহিদা বাড়ায় পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী। বেশি দামে পেঁয়াজ বিক্রির অপরাধে বেশ কয়েকজন ব্যবসায়ীকে জরিমানাও করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এদিকে ভারতের বিভিন্ন স্থলবন্দরে অপেক্ষমান পেঁয়াজের ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি দিয়েছে দেশটির কাস্টমস। দেশে পেঁয়াজের মজুদ যথেষ্ট, তারপরেও ভারত থেকে রপ্তানি বন্ধের খবরে অস্থির বাজার। রাজধানীর কারওয়ান বাজারে পাইকারি আড়তে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 78 থেকে 82 টাকা পর্যন্ত, যা গতকালের চেয়ে 30 টাকা বেশি, আর খুচরা বাজারে বিক্রি হচ্ছে 90 টাকায়। এছাড়া ভারতীয় পেঁয়াজ পাইকারি বিক্রি হচ্ছে 60 টাকা কেজিতে, খুচরা বাজারে আরো 10 টাকা বেশি। 80, 82, 84, সকালে 85, 86 এরকম বিক্রি হতেছে, খুচরা এরকম বিক্রি হতেছে। আস্তে আস্তে বাড়ছে, মানে কাস্টমার বেশি হতেছে, আস্তে আস্তে বাড়তেছে। আমরা ছোট দোকানদার বলবো কি করি, ওটা পাইকারি মার্কেটে গেলে আপনারা জানতে পারবেন। আমরা তো প্রতিদিন 1 বস্তা কিনি, 1 বস্তা বেশি। আমরা ছোট দোকানদার বলবো কি করি, ওটা পাইকারি মার্কেটে গেলে আপনারা জানতে পারবেন। আমরা তো প্রতিদিন 1 বস্তা কিনি, 1 বস্তা বেশি। পেঁয়াজের লাগামহীন দাম বৃদ্ধিতে হিমশিম খাচ্ছেন ক্রেতারা, তাই বাজার তদারকি বাড়ানোর দাবি জানালেন তারা। আমরা এত দামে তো কিনতে পাচ্ছি না, এটা আমাদের সরকারের দৃষ্টি দেওয়া উচিত যে এইভাবে ওরা সিন্ডিকেট করে সব দোকানে 90 টাকা করে রেখে দিচ্ছে। এদিকে পেঁয়াজের বাজারে দাম নিয়ন্ত্রণে সকাল থেকে মাঠে নামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শ্যামবাজারে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির অপরাধে আলী ট্রেডার্স, পবিত্র ভান্ডার, পপুলার ট্রেডার্স সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। 3টি প্রতিষ্ঠানে আমরা দেখলাম যে পূর্বের ক্রয়কৃত মূল্য ছিল কম, অথচ সেই কম মূল্যে ক্রয় করে আজকে অনেক বেশি রেটে তারা বিক্রি করছে, ফলে
এই অনৈতিক চর্চাকে আমরা বন্ধ করার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। এদিকে বাজারে দাম বাড়ায় টিসিবি ট্রাক থেকে 30 টাকা কেজিতে পেঁয়াজ কিনতে দেখা গেছে দীর্ঘ লাইন। দ্রুত পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আনতে সরকারের পদক্ষেপে দাবি করছেন নিম্ন ও মধ্য আয়ের মানুষ। প্রায় আধা ঘন্টার উপরে দাঁড়িয়ে আছি আমি, এখনো তো আরো আধা ঘন্টা লাগবেই। আর টিসিবি যেটা দেখতেছি যে দেওয়ার কথা 2 কেজি করে দিচ্ছে 1 কেজি করে পেঁয়াজ। ভারতের পেঁয়াজ আমদানি বন্ধ থাকলেও রাজধানীর বাজারগুলোতে পর্যাপ্ত পেঁয়াজের মজুদ দেখা গেছে। ব্যবসায়ীরা জানিয়েছেন এখন পর্যন্ত কোনো সরবরাহ সংকট নেই। ইশরাত সুমা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারতীয় পেঁয়াজে ট্রাক ঢোকার বিষয়ে আরো বিস্তারিত জানাতে এবার বেনাপোল স্থলবন্দর থেকে যুক্ত হবেন সহকর্মী এম এ রহিম। রহিম, ভারতীয় পেঁয়াজের কোন ট্রাক এখন পর্যন্ত কি বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রবেশ করেছে কিনা এই বিষয়ে জানাবেন, আর কি পরিমাণ পেঁয়াজের আমদানির প্রক্রিয়া চলছে? আপনি জানেন দেশের বৃহৎ স্থলবন্দর বেনাপোল। আমি বেনাপোল বন্দরের প্রাণকেন্দ্র অর্থাৎ বেনাপোল রপ্তানি টার্মিনালের সন্নিকটে আমি এখন অবস্থান করছি। আমি গতকাল রাত 9টা পর্যন্ত বেনাপোল আমদানি রপ্তানি সংশ্লিষ্ট সহ বেনাপোল কাস্টম কর্তৃপক্ষ, বেনাপোল বন্দর কর্তৃপক্ষ সহ বিভিন্ন সোর্স মাধ্যমে আমি বিষয়টি জানতে চেয়েছি। আমরা সেটা জানতে পেরেছি গত পরশু দিন থেকেই বেনাপোল স্থলবন্দর যে সমস্ত প্রকার পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যায়। পূর্বে ঘোষণাকৃত এলসিকৃত মাত্র 3 ট্রাক পেঁয়াজ বেনাপোল বন্দরে প্রবেশ করে, আর কোনো ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করেনি। আমি কালকে রাত 11টা পর্যন্ত বেনাপোল বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে যেটা জানতে পেরেছি, তিনি আমাকে যেটা জানিয়েছেন যেটি অফিসিয়ালি কোনো চিঠি এখনো পর্যন্ত বেনাপোল বন্দরে আসেনি। তবে ভারতের ওপরে পেট্রাপোল বন্দর কাস্টমস ও সিঅ্যান্ডএফ সংশ্লিষ্ট তাদের সূত্র যেটা জেনেছে, ভারতের কর্তৃপক্ষ তাদেরকে একটি নির্দেশনা দিয়েছে যে বাংলাদেশে যে সমস্ত পেঁয়াজ রপ্তানি হবে, কি পরিমাণ পেঁয়াজের ট্রাক ভারতের ওপরে অপেক্ষা আছে সেই তার একটি লিস্ট তারা জানতে চেয়েছে বাণিজ্য মন্ত্রণালয় সংশ্লিষ্টরা। সে বিষয়ে আমি ওখানে কথা বলেছি যে বেনাপোল ওপরে পেট্রাপোল চেকপোস্টের সিঅ্যান্ডএফ কর্মকর্তা কার্তিক কুমার ঘোষ তিনি যেটা জানিয়েছেন যে তারা ভারতের ওপরে প্রায় পেট্রাপোল বন্দরে 5 ট্রাক পণ্য এখনো কাঁচামাল নিয়ে দাঁড়িয়ে আছে। ওদিকে রানাঘাটে প্রায় 126 র্যাক পণ্য বোঝাই ট্রাক দাঁড়িয়ে আছে। এই ট্রাকগুলো যেহেতু ভারতীয় কর্তৃপক্ষ তাদের একটি নির্দেশনা চেয়েছে, এই নির্দেশনার পরে পুনরায় রপ্তানির নির্দেশনা যখন হাতে পাবে, এখনো যেহেতু তারা লিখিত নির্দেশনা পায়নি, এই ধরনের হাতে পেলেই হয়তো যে আসলে পূর্বে যে $250 যে পেঁয়াজ রপ্তানি হবে কিনা বা $750 যে বেঁধে দেওয়া হয়েছে এই ডলারে রপ্তানি হবে কিনা, এই ধরনের কোনো নির্দেশনা তারা এখনো পায়নি। যদি এই ধরনের সুনির্দিষ্ট কোনো নির্দেশনা পায় তাহলে এই পেঁয়াজটি রপ্তানি সম্ভব হবে। আমি কথা বলেছি বেনাপোল আমদানি কারক প্রতিনিধি রয়্যাল এন্টারপ্রাইজের মোহাম্মদ রয়্যালের সাথে, তিনি আমাকে যেটা জানিয়েছেন তারা এই বিষয়টি সংশ্লিষ্ট বন্দর ও কাস্টম কর্তৃপক্ষের মাধ্যমে এই পেঁয়াজ আমদানির বিষয়টি তারা চেষ্টা চালাচ্ছেন। তবে যে কোনো সময়ে এই বন্দর দিয়ে এই পেঁয়াজের চালান ঢুকতে পারে। এখনো পর্যন্ত অর্থাৎ আমরা এই 7:30 পর্যন্ত বেনাপোল বন্দর দিয়ে কোনো পেঁয়াজের চালান ঢোকেনি। তারা বন্দর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাকে যেটা জানিয়েছেন অর্থাৎ বেনাপোল দিয়ে কোনো পেঁয়াজের চালান তারা ঢুকলেই বিষয়টি আমাকে অবগত করবে বলে জানিয়েছেন। বেনাপোল স্থলবন্দর থেকে জানাচ্ছিলেন সহকর্মী এম এ রহিম। খিচুড়ি রান্না শিখতে 1000 কর্মকর্তাকে বিদেশ পাঠানো হচ্ছে এমন খবরে সোমবার সমালোচনায় মুখর ছিল সব মহল। অনেকে বিপুল পরিমাণ অর্থের অপচয়ের দিকটিও তুলে ধরেন। তবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দাবি, খিচুড়ি রান্না নয়, বাচ্চাদের জন্য স্বাস্থ্যসম্মতভাবে খাবার পরিবেশনের ব্যবস্থাপনা দেখতেই বিদেশে পাঠানোর প্রস্তাব করা হয়েছে কর্মকর্তাদের। তবে এ ধরনের প্রশিক্ষণকে অযৌক্তিক বলছেন বিশেষজ্ঞরা। প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং পলিসির অংশ হিসেবে 19,296 কোটি টাকার একটি প্রকল্প পরিকল্পনা কমিশনে দেয়। এ প্রকল্পের আওতায় 65,620টি প্রাথমিক বিদ্যালয়ে 1,40,00,000 শিক্ষার্থীকে দুপুরে গরম খাবার দেয়া হবে। এই খিচুড়ি রান্না শিখতে 1000 কর্মকর্তাকে দেশের বাইরে পাঠানোর প্রস্তাব পরিকল্পনা কমিশনে দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এটি নিয়ে বিভিন্ন মহলে উঠে সমালোচনার ঝড়। এটি সরকারি অর্থ অপচয় ছাড়া আর কিছু নয় বলছেন গবেষকরা। প্রাথমিক শিক্ষা পর্যায়ে মিড ডে মিল হিসাবে খিচুড়ি রান্না করা শেখার জন্য বিদেশে যেতে হবে, এটি একটা হাস্যকর অবাস্তব প্রস্তাব। এত বিশাল সংখ্যক একদল শিক্ষক বা কর্মকর্তা কর্মচারীকে বিদেশ ভ্রমণের এই যে সুযোগ করে দেওয়া অযৌক্তিকভাবে, এটি অনৈতিক। স্কুল ফিডিং পলিসির আওতায় প্রস্তাবিত প্রকল্পে বিদেশে প্রশিক্ষণে যে ব্যয় হবে তা কর্মকর্তাদের কর্মদক্ষতা বাড়াবে বলে দাবি মন্ত্রণালয়ের।
প্ল্যানিং কমিশন হচ্ছে অথরিটি, যে তারা আমাদের এই কম্পোনেন্টটা রাখবে কি রাখবে না কোয়ারি করেছে, যে এইগুলো এই উত্তরগুলো এই জায়গাগুলো তাদের কাছে স্পষ্ট না, সেগুলো আমরা দিব। দেওয়ার পরে দেন প্ল্যানিং কমিশন অনুমোদন দিয়ে এটা একনাকে পাঠাবে। তবে শিক্ষার্থীদেরকে দুপুরে খিচুড়ি দেওয়ার জন্য এই প্রশিক্ষণের প্রয়োজনকে অযৌক্তিক বলছেন বিশেষজ্ঞরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রিক্রুটিং লাইসেন্স না থাকলেও ভিসা দিয়ে বিদেশে লোক পাঠানোর দায়ে ড্রিম ভিসার ব্যবস্থাপনা পরিচালক তোফাজ্জল হোসেনকে 6 মাসের কারাদণ্ড ও 50,000 টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে রাজধানীর বনানীর 4 নম্বর রোডের এ অভিযান চালানো হয়। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু জানান, কানাডা ও ফিজিতে চাকরির প্রলোভনে লোক পাঠানোর নামে প্রতারণা করত প্রতিষ্ঠানটি। অভিযানের সময় 34টি পাসপোর্ট, ভুয়া চুক্তিপত্র জব্দ করা হয়। এই অভিযোগে প্রতিষ্ঠানটির 5 কর্মীকে 1 মাস করে সাজা দেয়া হয়। সেই সঙ্গে সিলগালা করে দেয়া হয়েছে প্রতিষ্ঠানটি। উক্ত প্রতিষ্ঠানের যিনি কর্ণধার মোহাম্মদ কবির হোসেন, তাকে আমরা গ্রেপ্তার করেছি এবং তার আরো একজনকে গ্রেপ্তার করা হয়েছে অত্র প্রতিষ্ঠানের আরেকজন সোহাগ। তাদের দুইজনের বিরুদ্ধে আমরা মানব পাচার আইনে মামলা করব এবং এখান থেকে এবং আমরা অত্র প্রতিষ্ঠানটা সিলগালা করে দিয়ে যাব। মানিকগঞ্জের কালীগঙ্গা নদীর নানা জায়গা থেকে শক্তিশালী খনন যন্ত্র দিয়ে অবৈধভাবে বালুমাটি তোলার অভিযোগ উঠেছে সরকার দলীয় লোকজনের বিরুদ্ধে। হচ্ছে জমি ও স্থাপনা, নষ্ট হচ্ছে পরিবেশ। পৌর মেয়রের দাবি, প্রশাসনকে জানানো হলেও নেওয়া হচ্ছে না কোনো ব্যবস্থা। মানিকগঞ্জের ঐতিহ্যবাহী কালীগঙ্গা নদীর তরা খ অঞ্চলে শক্তিশালী খনন যন্ত্র দিয়ে এভাবেই বালু তোলার কাজ চলে রাতের আধারে। ইজারাদার স্থানীয় যুবলীগের আবুল বাশার, কেন্দ্রীয় যুবলীগ সদস্য মনিরুল ইসলাম খান মনি ও জেলা ছাত্রলীগ নেতা এম এ আকাশ। অন্যদিকে তরা ক অঞ্চল থেকে বালু তুলছেন মেহেদী হাসান সম্রাট ও জেলা পরিষদ সদস্য আওয়ামী লীগ নেতা শামীম হোসেন। তারা এলাকায় স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক ও সংসদ সদস্য নাইমুর রহমান দুর্জয়ের ঘনিষ্ঠজন। ব্রিজের ওই পার সবল সাপ নাকি তার লোকজন দিয়ে করতেছে, আবার ব্রিজের এই পশ্চিম পার দুর্জয়ের লোকজন দিয়ে এই ব্যবসাটা করতেছে। আমরা কৃষি মানুষের কাছে অস্ত্র আছে, তাকে শক্তি আছে, তার জোর করে দেখানকার শত শত জাহাজ লাগিয়ে রাখছে এখনো। স্থানীয়দের অভিযোগ, ব্যক্তি মালিকানাধীন নদী ভাঙা জমি থেকে 7 থেকে 8টি শক্তিশালী খনন যন্ত্র অস্থায়ীভাবে বসিয়ে বালু মাটি তোলা হয়। অপরিকল্পিত এই খননের কারণে এরই মধ্যে নদী পাড়ের কয়েকশো বিঘা ফসলি জমি, বসতবাড়ি, মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ মাঠ নদীতে বিলীন হয়েছে। ভাঙন ঝুঁকিতে আছে 2টি বিদ্যালয় ভবন, বাজার ও 21 জেলার সঙ্গে সেখানকার যোগাযোগের একমাত্র মাধ্যম তরা সেতু। এতে শঙ্কিত পরিবেশবাদীরাও। নদীর পাড়ের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে, পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, নদীরও ক্ষতি সাধিত হচ্ছে। পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে কোনো উন্নয়ন করা যাবে না। প্রতিবাদে স্থানীয়রা মানববন্ধন করেছেন, লিখিত অভিযোগও দেওয়া হয়েছে প্রশাসনের কাছে। আর পৌর মেয়রের অভিযোগ, অবৈধ ড্রেজিং বন্ধে নিষ্ক্রিয় প্রশাসন। এই ডিসি, তার আগের ডিসি সবাইকে আমি বলেছি এবং তাদেরকে স্পটও নিয়েছি যে আসুন দেখুন কি অবস্থা, এটা একটা বিধি ব্যবস্থা করুন, কিন্তু কি কারণে জানি না এটা কোনো বিধি ব্যবস্থা আজও হয় না। অভিযোগ মানতে নারাজ যুবলীগ নেতা মেহেদী হাসান সম্রাট। আর সংসদ সদস্য নাইমুর রহমান দুর্জয়ও স্পষ্ট করে জানালেন, অবৈধ কাজে জড়িতদের দেওয়া হবে না কোনো প্রশ্রয়। আমরা কারো ক্ষতি করে কোনো মাটি উত্তোলন করি না, এরকম কমপ্লেন আমাদের কাছে লোক আসে নাই যে ভাই আমার বাড়ি ভাঙতেছে বা ই করতেছে, এরকম কোনো কমপ্লেন আসে নাই। কারণ আমরা সরকারি নিয়ম মাফিক আমরা মাটি কাটতেছি। প্রশাসন থেকে জানা হয়, প্রশাসন থেকে জায়গা বুঝিয়ে দেওয়া হয়, সেখান থেকে কারো যদি কোনো অভিযোগ থাকে তারা উপজেলায় অভিযোগ করলে জেলাটাকে জমা আছে, তারা বিষয়টা দেখবে। আমার আশেপাশে থাকুক বা দূরে থাকুক, তাদের ব্যাপারে যদি মনে করে প্রশাসন ব্যবস্থা নিবে। ফসলি জমি কিংবা সেতু, কালভার্ট সহ যে কোনো স্থাপনার কাছ থেকে বালু তোলা নিষিদ্ধ হলেও তা মানছেন না মানিকগঞ্জের এসব ঠিকাদাররা। উঠেছে এমন অভিযোগও। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বালু উত্তোলনকারী সিন্ডিকেটের বিষয়ে আরো জানাতে এবার মানিকগঞ্জ থেকে যুক্ত হবেন সহকর্মী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।
বালু উত্তোলনকারী সিন্ডিকেটের বিষয়ে আরও জানাতে এবার মানিকগঞ্জ থেকে যুক্ত হবেন সহকর্মী মঞ্জুর রহমান। মঞ্জুর, মানিকগঞ্জে যে বালু উত্তোলনকারী সিন্ডিকেট রয়েছে তাদের তৎপরতা কতদিন ধরে চলছে? প্রশাসন কি কোনো ধরনের তৎপরতা নিয়েছে তাদের এসব বিষয় বন্ধ করতে? দেখুন, গত প্রায় 8 বছরের বেশি সময় হবে যে এই যে মানিকগঞ্জের পৌর এলাকার জয়নগর এবং তরা এলাকা থেকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এইভাবে এই শক্তিশালী খনন যন্ত্র দিয়ে কিন্তু বালু মাটি উত্তোলন করা হচ্ছে। এবং এখন আপনি যেটা দেখতে পাচ্ছেন এটি একদম পৌর এলাকার ভিতরে জয়নগর তরা ক তফসিল থেকে এই বালু মাটি উত্তোলন করা হচ্ছে। এখানে এখন 4টি খনন যন্ত্র আছে, আর এইসব খনন যন্ত্র দিয়ে এখান থেকে প্রতিদিন প্রায় 1 লাখ ঘনমিটার বালু উত্তোলন করা হচ্ছে। আপনি যে নদীটি দেখতে পাচ্ছেন এই নদীটি কিন্তু একেবারে ঐতিহ্যবাহী কালীগঙ্গা নদী। এটি অনেক বড় নদী ছিল এবং এখন ভাঙতে ভাঙতে কি নদীটি চেপে গেছে। এবং যে রাস্তা যেটা দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু প্রায় 300 মাঝি পরিবার আছে, অর্থাৎ সংখ্যালঘু পরিবার হওয়ার কারণে এরা একেবারেই অসহায় এবং এদের বিরুদ্ধে কিন্তু কোনো ব্যবস্থা বলার পরেও কিন্তু কোনো ব্যবস্থা নেয় না। এবং এরা কিন্তু বেশ কয়েকবার এদেরকে ঝাড়ু পেটা করে এবং লাঠি সোটা নিয়ে এদেরকে তাড়া করেছে, তারা চলে গেছে। আবার পুলিশের বা প্রশাসনের সহযোগিতা তারা কিন্তু আবার এসে এইভাবে বালু উত্তোলন করছে। আরেকটি তরার পশ্চিমে যেখানে সেখানেও কিন্তু 4টি খনন যন্ত্র দিয়ে কিন্তু বালু মাটি উত্তোলন করা হচ্ছে। এই বিষয় নিয়ে আপনি জানেন যে গত বৃহস্পতিবার কিন্তু একটি জাতীয় দৈনিকে কিন্তু একটি নিউজ হয়েছে, আরো বেশ কয়েকটি নিউজ হয়েছে যে মন্ত্রী পরিষদ সচিব থেকে কিন্তু বাংলাদেশের 64 ডিসিকে কিন্তু চিঠি দেওয়া হয়েছে এইসব নদী থেকে অবৈধ যারা ড্রেজিং করছে এবং বালু মাটি উত্তোলন করছে এইসব বন্ধে কিন্তু কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি সেই নির্দেশনা উপেক্ষা করে কিন্তু দিনে এবং কি রাতেও কিন্তু তারা এই প্রভাবশালীরা এইসব বালু উত্তোলন করছে। আপনি আমার প্রতিবেদনে যেমনটা দেখেছেন যে এই অসহায় মানুষগুলো আসলে এতটাই মানে অসহায় হয়ে গেছে যে তারা কিন্তু মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেও কিন্তু এদেরকে ফেরাতে পারেনি। তাদের যে এটা অভিযোগ তারা যেটা জানিয়েছেন যে এই বিষয়ে প্রশাসনকে অভিযোগ করলে উল্টো তাদেরকে আরো হয়রানির শিকার হতে হয়। রাত্রে আবার রাজনৈতিক নেতাদের দাপটে এবং লাঠিসোঁটা এবং কি আগ্নেয়াস্ত্র এনেও কিন্তু তাদেরকে ভয়ভীতি দেখানো হয়, কিন্তু তারপরেও কিন্তু এটা আসলে বন্ধ হয় না। আমি যেটা কথা বলেছি এখানকার পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম, তিনি যেটা বলেছেন যে প্রশাসনকে এই বিষয়টি বারবার অবগত করা হয়েছে এবং তার পৌর এলাকায় প্রায় কয়েক কোটি টাকার কিন্তু এবার উন্নয়ন কাজ হয়েছে। এই বালু মাটি নিয়ে যেখানে রাখা হচ্ছে সেখান থেকে প্রায় 12 চাকা এবং 16 চাকার যে যানবাহন আছে সেগুলিতে করে ভরে কিন্তু সেই বালু মাটি নেওয়ার কারণে কিন্তু রাস্তাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। যে কারণে তিনি যেটা বলছেন যে এই বিষয়গুলো জেলা প্রশাসনকে বলা হয়েছে এবং তাকে সরজমিনে এনে দেখানো হয়েছে, তারপরেও কিন্তু এইসব বন্ধ হচ্ছে না। কারণ আপনি জানেন এখানে মানিকগঞ্জ 1 আসন এবং মানিকগঞ্জ 3 আসনে 2 জন প্রভাবশালী জনপ্রতিনিধি আছেন, তাদের অত্যন্ত ঘনিষ্ঠজনরা এই বালুমাটি ব্যবসার সাথে জড়িত এবং আগে একজন জনপ্রতিনিধি থাকলেও এখন আবার আমরা যেটা গত 1.5 বছর যাবত দেখতে পাচ্ছি যে আরেকজন জনপ্রতিনিধি কিন্তু তাদের এই বালুমাটি তাদের লোক ঘনিষ্ঠজনদের দিয়ে বালুমাটি উত্তোলন করছে। তারা এটার কারণ আমি যে এখানকার যে পরিবেশবাদীর সাথে কথা বলেছি তারা যেটা আমাকে জানিয়েছেন যে আসলে এই মাটি ব্যবসাটা এতটাই আসলে লাভজনক যে এখানে তারা আসলে অল্প সময়ের মধ্যে অবৈধ বালু উত্তোলনের বিষয়ে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী মঞ্জুর রহমান। করোনার সঙ্গে সারা দেশে বন্যার প্রভাবে হুমকির মুখে পড়েছে ডেইরি শিল্প। দীর্ঘদিন ধরে ব্যবসায় মন্দা অবস্থা তৈরি হয়, এরই মধ্যে বন্ধ হয়ে গেছে ছোট বড় 5,000-এর বেশি খামার। বেকার হয়ে পড়েছেন 2 লাখের বেশি মানুষ। তাই ডেইরি শিল্প রক্ষায় প্রণোদনার অর্থ দ্রুত ছাড় করার পাশাপাশি গোখাদ্যের দাম কমানোর পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা। করোনায় 2 মাসের বেশি সময় বন্ধ ছিল দুগ্ধ প্রক্রিয়াজাতকারী বিভিন্ন প্রতিষ্ঠান। এতে দুধ বিক্রি নিয়ে বিপাকে পড়তে হয় খামারিদের। পরে প্রক্রিয়াজাতকারী বিভিন্ন প্রতিষ্ঠান খোলা হলেও দুধের চাহিদা খুব বেশি বাড়েনি। ফলে গত 5 মাসে এ খাতে লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 20,000 কোটি টাকা। এছাড়া দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি বেড়ে যাওয়ায় বেড়েছে গোখাদ্যের দাম। সেই সঙ্গে বাড়ছে গরুর বিভিন্ন ধরনের রোগবালাই। এমন পরিস্থিতিতে বন্ধ হয়েছে 5,000-এর বেশি খামার। বর্ষা মৌসুমে খোলের দাম বেশি, খড়ের দাম বেশি, আর এবছর যেহেতু আপনারা জানেন যে আগাম বন্যা হয়েছে, আগাম বন্যা হওয়ার কারণে
খামারিদের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার কোনো অনুদানও দেয় না, আমার একেবারে পড়ে গেছি ফাঁদে। বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন বলছে দেশে প্রতিদিন প্রায় 2.5 কোটি লিটার দুধ উৎপন্ন হয়, যার মধ্যে মাত্র 20 লাখ লিটার দুধ বিক্রি হয় প্রাতিষ্ঠানিক প্রক্রিয়াজাত কেন্দ্রে। বাকি দুধ যায় মিষ্টি প্রক্রিয়াজাত সহ অপ্রাতিষ্ঠানিক খাতে। তবে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান বন্ধ থাকায় দুধের চাহিদা কমে যাওয়ায় বিপাকে পড়েছেন খামারিরা। আমাদের এই প্রান্তিকরাই এখনো আমাদের এই দুধের এবং মাংসের 70% যোগান দিয়ে থাকে। এদেরকে যদি এই মুহূর্তে কোনো প্রণোদনা দিয়ে, কোনো সাহায্য সহযোগিতা দিয়ে যদি ধরে রাখা না যায়, তাহলে অচিরেই আমাদের দেশের এই সেক্টরটা আসলে ভেঙে পড়বে। অর্থনীতিবিদরা বলছেন প্রান্তিক খামারিদের বাঁচাতে হলে সহজ শর্তে ঋণ সুবিধা দিতে হবে, সেই সঙ্গে দিতে হবে উৎপাদিত দুধ ন্যায্য মূল্যে বিক্রির নিশ্চয়তা। দুগ্ধজাত পণ্য উৎপাদনের জন্য প্রশিক্ষণ এবং তার পাশাপাশি পুঁজির সহায়তা দরকার। কৃষি খাতের প্রণোদনার অংশ হিসেবে এই ডেইরি খাতে পুঁজির যোগান দিয়ে এখান থেকে ডাইভার্সিফাইড ডেইরি প্রোডাক্ট তৈরির জন্য প্রশিক্ষণেরও ব্যবস্থা করতে হবে। ডেইরি শিল্পকে বহুমুখীকরণের মাধ্যমে বিভিন্ন পণ্য তৈরি করে বিদেশে রফতানির তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। এতে দুধের বাজারে যে ধরনের সংকট তৈরি হয়েছে তা দূর করা সম্ভব হবে। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা মহামারীতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রের মৃতের সংখ্যা 2 লাখ ছাড়িয়েছে। দেশটিতে আক্রান্ত মোট 67 লাখের বেশি। এদিকে গত 24 ঘন্টায় বিশ্বে করোনায় প্রায় 6,000 প্রাণহানি হয়েছে, নতুন শনাক্ত হয়েছে 2,75,000। এ নিয়ে বিশ্বজুড়ে করোনায় মোট মৃত 9,38,000, মোট আক্রান্ত 2,97 লাখের বেশি। ভারতে করোনা সংক্রমণ ছাড়িয়েছে 50 লাখ, 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 91,000-এর বেশি রোগী। নতুন 1283 জন নিয়ে দেশটিতে মোট প্রাণহানি 82,000-এর বেশি। যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে টানা 3 দিন কম থাকার পর মঙ্গলবার আবারও বেড়েছে মৃতের সংখ্যা। দুই দেশেই গত 24 ঘন্টায় 1100-র বেশি মানুষ মারা গেছেন। যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় নভেম্বর মাস পর্যন্ত সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কানাডা। বিস্তার বাড়ায় গ্রিসের এথেন্সে কড়াকড়ি আরোপ করা হয়েছে। অর্থনীতি বাঁচাতে অভ্যন্তরীণ ভ্রমণের নিষেধাজ্ঞা তুলে অফিস আদালত খুলে দিয়েছে জিম্বাবুয়ে। শ্রীলঙ্কার কঠিন শর্ত মেনে সফরে যেতে রাজি নয় বিসিবি। এখন লঙ্কান বোর্ডের কাছ থেকে উত্তরের অপেক্ষা। লঙ্কা বাংলা সিরিজের ভাগ্য নির্ধারণ হতে পারে আজ। সফর নিয়ে বিসিবির শক্ত অবস্থানকে স্বাগত জানিয়েছেন ক্রিকেটাররা। একই সঙ্গে ঘরোয়া ক্রিকেট ফেরাতে সভাপতি নাজমুল হাসান পাপনের মন্তব্য আশাবাদী করেছে তাদের। আজ এসএলসি এর প্রতিনিধি দলের সাথে বৈঠক করবে দেশটির কোভিড টাস্ক ফোর্স। সেখান থেকেই দিক নির্দেশনা আসার জোর সম্ভাবনা রয়েছে। কন্ডিশনসটা দিয়েছে, এইটা ইতিহাসে বিরল এবং এটা দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ সম্ভব না। বিসিবি শক্ত অবস্থান লঙ্কান বোর্ডকে নড়ে বসতে বাধ্য করেছে। দেশটির ক্রীড়ামন্ত্রী শর্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন, কিন্তু তাতে বিধিনিষেধ শিথিল হবে তো? এই সিরিজ নিয়ে আশার কথা শোনাতে পারছে না লঙ্কান মিডিয়া। কোনো আন্তর্জাতিক ম্যাচ ছাড়াই বছর শেষের শঙ্কার খবরও ছেপেছে ওরা। এ অবস্থায় বুধবার এসএলসির প্রতিনিধি দল বৈঠক করবে দেশটির কোভিড টাস্ক ফোর্সের সাথে। সেখান থেকে আসবে দিক নির্দেশনা, তারপরই হয়তো পাল্টা জবাব পেয়ে যাবে বিসিবি। শ্রীলঙ্কার কঠিন শর্তে যদি সিরিজ ভেস্তে যায় তাহলে দায়টা কার? বিসিবি শক্ত অবস্থানের পক্ষে মত ক্রিকেটারদের। জাতীয় দলের শ্রীলঙ্কা সফর হলেও ভালো, আর না হলে অবশ্যই এই শর্তগুলোর কারণে হবে না। তো আমার অবস্থা একদমই স্পষ্ট, যদি সফর হয় তাহলে বাংলাদেশ ক্রিকেটের জন্য খুবই ভালো, তবে এতগুলো শর্ত মেনে এই সফর করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আপনি 3টা টেস্ট ম্যাচ খেলতে যাচ্ছেন, সেখানে গিয়ে যদি প্র্যাকটিস ম্যাচ খেলতে না পারেন, প্র্যাকটিস ভালোভাবে প্র্যাকটিস না করতে পারেন, তাহলে কিন্তু রেজাল্ট করা সম্ভব নয়। সেই ক্ষেত্রে পাপনমার সাথে আমি পুরোপুরি একমত। শ্রীলঙ্কা সফর না হলে ফাঁকা সময়ের জন্য বিকল্প ভেবে রেখেছে বিসিবি। দ্রুতই ফিরবে ঘরোয়া ক্রিকেট, সেই আশ্বাস দিয়েছেন বোর্ড প্রধান। তাতে সুযোগ তৈরি হচ্ছে জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের। ঢাকা প্রিমিয়ার লিগটা যে বন্ধ হয়ে আছে 1 রাউন্ড হওয়ার পর থেকেই, আমাদেরও অনেক দিনের দাবি ছিল যে ক্রিকেট যদি ফেরে, ক্রিকেটকে যদি ফেরানো হয় ঢাকা প্রিমিয়ার লিগ দিয়েই যেন ফেরানো হয়। আমরা যারা জাতীয় দলে এই মুহূর্তে নেই, আমরা সবাই খুব অধীর আগ্রহ অপেক্ষা করছি কবে ঘরোয়া ক্রিকেট শুরু হবে। একে তো খেলা হচ্ছে না, পাশাপাশি আর্থিক ব্যাপারটা তো রয়েছে। ক্রিকেটারদের সংগঠন কোয়াবো বিসিবির উদ্যোগে আশার আলো দেখছে। নিজেদের মধ্যে আলাপ সেরে শিগগিরই ঘরোয়া ক্রিকেট ফেরানোর রূপরেখা তৈরি করবে তারা।
সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।